নমস্কার বন্ধুরা, এমকে মর্নিং লাইটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, আর আমিও আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। আর আজকে আমি যে ভিডিওটা শেয়ার করছি, তো অবশ্যই জানাবো যে কোথাকার ভিডিও। তার আগে দেখে নাও যে আজকে কী রেসিপি শেয়ার করা হচ্ছে। সেটা হলো, যে রেসিপিটা আজকে শেয়ার করছি ওটা হলো বাটার পনিরের একটা রেসিপি। তার জন্য কড়াইতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো বাটার, আর বাটারটা গলে গেলে আমরা পনিরটা ভেজে নেব। আর এরকমভাবে লাল লাল করে ভেজে তুলে নেওয়া হচ্ছে। আর অনেকে চাইলে একটু হালকা ভাজতে পারো, মানে হালকা হালকা এরকম টাইপের। তো আমরা যেহেতু একটু ভাজা ভাজা বেশি পছন্দ করি, সেজন্য একটু গাঢ় করে ভাজাটা হচ্ছে, মানে কড়া করে। আর তার জন্য আজকে যে মশলাগুলো নিয়ে নিয়েছি, এই যে ধনেপাতা কুচি, টক দই, আর গোটা গরম মশলা, আদা, জিরে, চারমগজ, টমেটো, কাজু, পোস্ত সব একসাথে পেস্ট করে নিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছি। আর এবার দেওয়া হচ্ছে জিরে ফোড়ন, আর সাথে দেওয়া হচ্ছে কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন, মানে দুটো মতো আর কি। আর এবার এই মশলাগুলো একটু কষিয়ে নেওয়া হবে, তো তার জন্য একটুখানি লবণ আর একটু হলুদ দিয়ে দেওয়া হচ্ছে। আর এটা দেওয়া হয়ে গেলে এবার আমি একটু কিছুক্ষণ ধরে কষিয়ে নেব আর কি। তো এরকমভাবে কষাতে থাকছে। কষানোটা প্রায় হয়ে গেলে তারপরে কিন্তু জলটা দিতে হবে, আর কিছুটা সময় ধরে কষাতে হবে। আর সব থেকে মানে লাস্টের দিকে কষানো হয়ে গেলে তখন এই যে ফাটানো টক দইটা দিয়ে একটুখানি, মানে পরিমাণ একটু কম আর কি, কষানোর টাইমটা বেশি দেওয়া যাবে না, যেহেতু টক দই দেওয়ার পরে বেশি কষাতে নেই। তো এবার জলটা ঢেলে দিতে হবে পরিমাণ মতো। যদি মনে হয় যে বেশি জল লাগবে তো সেরকমভাবে দিতে হবে, তো যাদের যেমন তেমনভাবে করতে পারো। আর এদিকে ফ্রায়েড রাইস হবে, তো তার জন্য আর কি এই যে রাইসের সব ভাজাগুলো হচ্ছে। বিনস, গাজর, ক্যাপসিকাম তো সব একসাথে ভাজা করে নেওয়া হচ্ছে। তো প্রথমে স্টেপে দিয়েছিলাম বিনস, তো বিনসটা একটু ভাজা ভাজা হয়ে গেল, তারপরে দিয়েছিলাম গাজর, আর সবশেষে দেওয়া হয়েছিল ক্যাপসিকাম। তো এরকমভাবে দিয়ে ভাজাটা তুলে নেওয়া হলো। আর এদিকে হচ্ছে আলুর দমের মশলাটা কষানো হচ্ছে, নিরামিষ যেহেতু রাইসের সাথে যাবে, তো সেই জন্য আর কি নিরামিষ আলুর দমের মশলাটা দিয়ে কষানো হচ্ছে। আর সব শেষে দেওয়া হলো টমেটো, টমেটো কুচানিটা দেওয়া হলো, দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেওয়া হবে সামান্য একটু জল। তো তাই এরকমভাবে কিছুক্ষণ কষাতে থাকবো। তো সব শেষে দেবো আলুগুলো দিয়েও আর কিছুক্ষণ কষাবো। তো বন্ধুরা, যে কথাটা বলার ছিল, যারা এখনও অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকতে পারেন। আর আজকে কিন্তু আমি চলে এসেছি বাপের বাড়িতে। হঠাৎ চলে আসলাম মায়ের কাছে। মা মানে আবদার করেছিল যে অনেক দিন ধরে আসতে বলছিল, কিন্তু হচ্ছে আমার ছেলের পরীক্ষা ছিল, এক্সামের জন্য যেতে পারছিলাম না। তো সেই জন্য পরীক্ষা শেষ হয়ে গেছে, হুট করে একদিন বেরিয়ে গেলাম যে এই সকালবেলায় মানে এসে আবার ফিরবো, খুব তাড়াতাড়ি ফিরবো। তো যাই হোক, এদিকে মা রান্নাবান্না করছে আর আমি এখানে বসে আছি। আর সাথে মায়ের সাথে একটু গল্পগুজবও করছিলাম, ওই আর কি। আর এদিকে মা বলছিল রাইসটা করতে হবে, তো রাইসের জন্য চালটাও ধুতে হবে, তো সেটাই আর কি ধুয়ে দেবো ভাবছিলাম। আর এদিকে বাটার পনিরটা হয়ে গেছে, তো মা আবার 1 চামচ বাটার ওর মধ্যে দিয়ে দিল, বাটার পনিরের মধ্যে। মা ওদিকে চালটা বার করে দেবে বলে ওদিকে মানে আনতে গেছে চালটা। আর এই যে এনেছে আমাদের 1.5 কিলো চাল রাইসের জন্য। তো এই রাইসের চালটা আজকে আমাকে ধুতে হবে, মানে মা বললো তুই ধুয়ে দে। তো সেই জন্য এই রাইসের চালটা আমি নিয়ে নিচ্ছি, নিয়ে এটা এখন ধুয়ে দেবো। কিন্তু পাত্রটা মনে হচ্ছে একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় সাইজের হলে ভালো হতো। তো যে বেসিনে নিয়ে এসেছি ভালো করে ধোবো বলে। আর এদিকে পাত্রটা না একটু ছোট হয়ে গেছে, 1.5 কিলো চাল, এদিকে আরেকটু বড় সাইজের পাত্র হলে বেশ ভালোই হতো। তো সেটাই মাকে বলছিলাম যে মা মানে পাত্রটা ছোট হয়ে গেছে, চালটা বেশি হয়ে গেছে। তো একটু খোলামেলা পাত্র হলে ভালো করে জল দিয়ে বেশি করে ধোয়া যায়। তো যাই হোক, কী আর করা যাবে, বেশিক্ষণ ধরে অনেক সময় ধরে ধুয়ে নিলাম। মানে যেটা 2-3 বারে হয়ে যেত সেটা আরও বেশি টাইমটা আমার লেগে গেল। তো এরকমভাবে আর কি ধুয়ে নিলাম চালটা, ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়। আবার অনেকে ডাইরেক্ট ইয়ের মধ্যে দিয়ে দেয়, মানে জলের মধ্যে। তো আমি জানি, আমরা যেটা জানি সেটা ভিজিয়ে রাখলে চালটা ভালো হয়। এমনি প্রত্যেকটা চাল ভিজিয়ে রাখলে, যেমন আমাদের রান্না করা চালও ভিজিয়ে রাখলে না ভাতটা বেশ কী সুন্দর লম্বা লম্বা হয়, মানে ভালো হয় ভাতটা, যেন আমার কাছে ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। তো এদিকে আবার চালগুলো আমার ধোয়া হয়ে গেছে, এই যে আমি চালটা এনে মায়ের কাছে দিয়ে দিলাম। আর ওদিকে দেখলাম বেসিনে প্রচুর বাসনপত্র জমা হয়ে গেছে, তো ভাবলাম যাই গিয়ে একটু বাসনগুলোও মেজে দিই। মায়ের তাহলে দুটো কাজের হেল্প হয়, এই আর কি। একা হাতে সবই করা তো না, আর দুদিন আসলে পরে একটু মায়েরও ভালো লাগে, এই আর কি। তো এদিকে কথা বলতে বলতে আমি বাসনগুলো কিন্তু মেজেই ফেলছিলাম। আর মায়ের সাথে এইসব কথাগুলো বলছিলাম যে আমার জানো তো হঠাৎ করে একদিন হঠাৎ ঠান্ডা লেগে গেল, আর তারপরে রাত্রে কি কাঁপিয়ে জ্বর এসেছিল। তো সেটাই মা জিজ্ঞাসা করছিল কেন এরকম হলো, কিসের জন্য, কি করে কি হলো। তো আমি সেটাই নিজেই জানি না যে কেন এরকম হলো, আর কী করে ঠান্ডা লাগলো, আর কেনই বা জ্বরটা আসলো। তো যাই হোক, ওই সব বলাবলি করছিলাম। তো মা আর কি বলছিল, ইচ্ছা আমি নাকি ঠান্ডা লাগিয়েছি, এই করেছি। যাই হোক, আমি কিন্তু জানি না যে কীভাবে আমার ঠান্ডা লেগেছে।
তো যাই হোক, এখন ঠিক আছি, মোটামুটি ভালোই আছি ঠাকুরের আশীর্বাদে, এই আর কি। কিন্তু আবার কখন যে কী হবে সেটাও বলা যায় না। আর এদিকে হাঁড়িতে চালটা বসিয়ে দিচ্ছি, তো মা বলল, "তুই হাঁড়িতে চালটা দিয়ে দিবি, মানে জলটা গরম বসিয়ে দে, এদিকে চালটা পরে দিয়ে দিলে হবে ওখানে।" আর তার জন্য এদিকে যে লবঙ্গ, এলাচ, দারচিনি ওখানে দিতে হবে জলের মধ্যে। জলটা গরম হচ্ছে আর এগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম। বড় এলাচ, স্টার, তো ওইগুলো মা আর কি বার করে দিয়ে গেল আমাকে, যে গুছিয়ে গাছিয়ে নিয়ে সব। আর হাঁড়িতে কী দেওয়া লাগে, মানে লবণ, চিনি। তো আমি বললাম, চিনিটা এখন দেবো না, লবণটা দিয়ে দিই। আর জলটা ফুটে উঠলে তখন আমি এগুলো দিয়ে দেবো, লবঙ্গ, এলাচ, দারচিনি, তো এই সবগুলো। তো যাই হোক, এইভাবে আমাদের রান্নাবান্নাগুলো হচ্ছে। আর এমনিতেই সব রান্নাবান্না হয়ে গেছে, শুধু ওই ভাতটুকু হলেই হয়ে যায়, মানে রাইসটুকু হলে হয়ে যায়। আর সে অনেক দিন তো আসা হয় না মায়ের কাছে, তো রাইসটা খেতে আমি খুবই ভালোবাসতাম। তো মা শুধু বলতো যে আসলে পরে করবো, রাইসটা আসলে পরে করা হবে। তো সেই কালী পুজোর সময় এসেছিলাম আর এই আসলাম, এই আর কি। তো অনেক দিন বাদে আসা হলো, আর কর্তামশাই তো আসবে না, ওনারও আরেক জায়গায় নিমন্ত্রণ আছে। আর যেহেতু আজকে আমাদের বাড়িতে নিরামিষ, তো আর উনি তো নিরামিষ খুব একটা পছন্দ করে না, সেই জন্য আর উনি আসবে না। তো যাই হোক, আর যে মেয়ে এসেছে, মেয়ে তো পছন্দ করে, এটাই অনেক কথা। আর এখানে হয়েছে আলুর দম, মায়ের হাতের ঝাল ঝাল আলুর দম রাইসের সাথে। আর হচ্ছে বাটার পনির। তো রান্নাবান্না ওগুলো হয়ে গেছে, রাইসটা হলে হয়ে যায়। তো রাইসটা মা স্পেশালি আমাকে দায়িত্ব দিয়েছে যে তুই এটা করবি। তো আমি দেখো করছি, কিন্তু জলটা না বেশি হয়ে গেছিলো। আর এই যে মা ভাতটা উবুর দিয়ে দিয়েছিল, মাও আর কি ভয় পাচ্ছিলো, এতটা চাল উবুর দেওয়াটা কিন্তু অনেকটা টাপের ব্যাপার। তো যাই হোক, বাটিতে করে নিয়ে একটু কম করিয়ে নিয়ে তারপরে মা দেখো সব গুছিয়ে দিয়েছে মোটামুটি, আর আমি মাখিয়ে টাখিয়ে সব রেডি করে ফেলেছি। আর এদিকে চলে আসারও সময় হয়ে গেছে, আর বেশি লেট করবো না। আর দেখো, বাবা নিয়ে এসেছে আমাদের জমির থেকে একদম টাটকা পালং শাক। আর এগুলো না আমাদের জমিতে লাগিয়েছে আর কি, চাষ করেছে বাবা। আর এগুলো আমাদের বাজারে নিয়ে যাবে বিক্রি করার জন্য, যেহেতু আমাদের খেতে লাগানো হয়, মানে বিক্রি হয়। তো বাবা এগুলো জল আর কি মোটর দিয়ে জল চালিয়ে নিয়েছে, নিয়ে ধুয়ে মানে ব্যাগ ট্যাগগুলো রেডি করে রাখছে, কালকে সকালে নিয়ে যাবে। আর পালং শাকগুলো একদম টাটকা। তো কী দেবো আমাকে দিয়েছে ৩ আঁটি, মানে আমি বললাম পালং শাক ১ আঁটি নেবো, দিল ৩ আঁটি পালং শাক। কারণ হচ্ছে যে বলছে আমাদের বাড়িতে মাসিমা আছে, তো ওনাকে ১ আঁটি দিতে, উনি একা খায়, ওনার আর কতগুলো বা লাগবে। তো আমাদের দুজনের জন্য ২ আঁটি দিয়েছে। আর এদিকে দেখো ওলকপি মা আবার ছাড়িয়ে দিচ্ছে, এগুলোও আমাদের বাড়ির মাঠের আর কি, সরি বাড়ির না, আমাদের জমির আর কি, মাঠের থেকে। তো মা এগুলো আবার আমার জন্য দিয়ে দিচ্ছে, ওলকপিগুলো ছাড়িয়ে দিচ্ছে আর কি, গাছপালা শুদ্ধ নিয়ে যাবে। আর হয়েছিল কয়েকটা দানা কলা, তো কলাগুলো না ছোট ছোট সাইজের। তো মা লজ্জা পাচ্ছিল দেওয়ার জন্য, বলছে এগুলো নেওয়া যাবে কিনা, নিবি কিনা, যে হ্যাঁ দাও। আর এই দেখো আসার সময় খাবার টাবারগুলো, আর দিয়েছিল মূলো, সরি মূলোর কথা বলতে ভুলে গেছি। আর এই যে খাবার দিয়েছে আলুর দম, রাইস, বাটার পনির, আর দিয়েছে ফ্রায়েড রাইস। যেহেতু আমার ছেলে ভীষণ পছন্দ করে ফ্রায়েড রাইস খেতে, তো মা দেখো, মা বলেই এগুলো পাঠিয়ে দিয়েছে, মা ছাড়া এগুলো কে করে।